আজকে আমরা আসলাম পুরান ঢাকায় লক্ষ্মী বাজার। এখানে চানাচুর বিক্রেতা বা ঝালমুড়ি বিক্রি করে অনেক অনেক জনপ্রিয় আনোয়ার ভাই। আজকে আমরা কথা বলবো তার সাথে, তিনি কীভাবে সেল করে বা কীভাবে কারা কারা কিনে ঝালমুড়ি। আসুন কথা বলি আনোয়ার ভাইয়ের সাথে। মুড়িটা সেল করেন কারা কারা কেনে মূলত? আমাদের এই মুড়ি বেশিরভাগ স্কুল কলেজের মেয়ে ছেলে যারা আছে, ছোটোবেলা থেকে খাইতে খাইতে বড় হয়েছে, তারা স্কুল কলেজ ভার্সিটি, তারা ভার্সিটির থেকেও আইসা তারপরে আমার এখানে দেখা করে মুড়ি খায়। মামা কেমন আছেন, ভালো আছেন, ব্যবসা বাণিজ্য কেমন চলে? আমি মামা ভালো চলে, আল্লাহর রহমত, আপনাকে দোয়ার বরকতে। আর বেশিরভাগে মনে করেন মুড়িটা আমি এমনভাবে তৈরি করি যাতে আমার এর ভিতরে কোনো দুই নম্বরই কোনো কাজ নাই। আর আমি যতটুকু কম খাওয়াইতে পারি আমি কম খাওয়াবো, তারপর আমার জিনিস সলিড হইতে হবে। আর যেহেতু ছোটো ছোটো স্কুলের বাচ্চারা খায়, যেহেতু আমাদের মুড়ি, যদি আমি এর ভিতরে মনে করেন যদি এটা বাসি পচা জিনিস খাওয়াই, তাহলে মনে করেন স্কুলের বাসার সমস্যা হয়ে যাবো। এই জন্য আমি নিজে ব্রেনটার ভিতরে খাটাইয়া তারপরে মনে করেন নিজের হাতে সব কিছু তৈরি করি, তারপরে আমি কম খাওয়াই। অনেক সময় বাচ্চারা বলে আঙ্কেল আপনি এত কম দেন কেন? তখন আমি বাচ্চাদেরকে বলি বাবা দেখো জিনিসের দাম বাড়তি, যেহেতু তোমাদেরকে আমি অল্প খাওয়াই কিন্তু সলিডভাবে খাওয়াই, ভালোভাবে খাওয়াই, কোনো বাসি পচা খাওয়াই না। তারপরে কয় আঙ্কেল ঠিক আছে আপনার মুড়িটা অনেক ফেমাস, আপনার মুড়ি ভালো মজা। আমাকে আচ্ছা আল্লাহ ভরসা। আর দ্বিতীয় কথা মনে করেন আমি মুড়ি এই 2002 সাল থেকে মুড়ি চালু করছি। এই 2002 সালের আগে মনে করেন আমি বাংলাদেশ চলচ্চিত্রে ছিলাম। বাংলাদেশ চলচ্চিত্রে আমার এক বন্ধু ছিল, ওই বন্ধু সে একদিন আমার কাছে আসলো, আইসা আমার তখন শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল। তখন বললো যে তোমার এত সুন্দর শরীর স্বাস্থ্য, মাথার চুল বড় বড় লম্বা লম্বা, তুমি বেকারিতে চাকরি করো, তা তুমি কি বাংলাদেশ চলচ্চিত্রে শুটিং করবা? আমি কি হ্যাঁ করুম। পরে আমার একদিন নিয়ে গেল, শুক্রবার দিন নিয়ে কাট করাইলো 2500 টাকা দিয়া কাট করাইয়া, তারপরে শুটিংয়ের তারিখ পড়লো 53 শুটিংয়ে গেলাম মালিকের কাছ থেকে ছুটি নিয়ে। তারপরে 53 যাইয়া 15 দিন ছিলাম। তা ওখানে ছবির মহারত হয়েছে, ওখান থেকে ছবির শুটিং হয়েছে। ছবির নাম ছিল গেরিলা বাহিনী। আর নায়ক ছিল রুবেল, নায়িকা ছিল নদী নায়িকা নদী, উনিও নতুন ছিল। আর আলেকজান্ডার, ময়ূরী, এদের সাথে মোটামুটিভাবে আর কি 15 দিন শুটিং করার পরে আমাদের কাজ শেষ। পরে আবার আমরা চলে পড়ছি আইসা, তারপরে আবার আমি আবার বিস্কুটের কারখানায় আবার চাকরি শুরু করে দিছি। তো হঠাৎ করে একদিন মালিক বলল যে দেখেন আনোয়ার ভাই, আপনি তো মনে করেন বইয়ে থাকবেন কাজ শেষে, তাই বইয়ে থেকে কী লাভ, তাহলে আপনি ফাঁকে ফাঁকে একটা ব্যবসা শুরু করেন। তখন আমি বললাম ভাই কী ব্যবসা শুরু করব? তখন বলল যে বৈশাখী মেলা এসে আপনার চানাচুর বিক্রি করেন। তখন আমি আর কি চিন্তা ভাবনা করলাম, পরে 700 টাকা দিয়ে আমি চালান জোগাড় করলাম। চালান জোগাড় করে ছোটো একটা বল কিনা সব কিছু গুছাই গাছাইয়া তারপরে রমনা পার্কে গেলাম। রমনা পার্কে ওখানে যাইয়া দেখি বেচা কিনা হয় না। তখন বেচা কিনা হলে আমি আবার একটু ছিলাম তো, মানে বাঁশি বাজানো একটু বেশি শখ ছিল। তাই বসে রমনা পার্কে গাছের তলা বসে আমি আবার বাঁশি বাজাতে দিলাম। পরে হঠাৎ করে বাঁশির সুর শুনে অনেকগুলো মেয়ে ছেলে আসলো। তখন বললো যে ভাই আপনার বাঁশির সুর অনেক ভালো, আমাকে শোনেন, আর যদি ভালো লাগে তাহলে আপনি আমার চানাচুর খান। এই শুরু করলাম চানাচুর বিক্রি করা। ওই চানাচুরের থেকে শুরু করে বেকারিতে চাকরি, চানাচুর বিক্রি। তখন হঠাৎ করে মালিকের কারখানা দিল বন্ধ করে। তখন আমি 600 টাকা ঘর ভাড়া নিই। 600 টাকা ঘর ভাড়া নিয়ে তখন আমি ব্যবসা শুরু করি। ব্যবসা শুরু করতে করতে মনে করেন মোটামুটিভাবে চলতে ফিরতে আল্লাহর রহমতে খুব ব্যবসা বাণিজ্যের ভিতরে মোটামুটি লাভ এবং নিজের খাইয়ে লইয়া বাসা ভাড়া দিয়া সব দিকে একটু মোটামুটি ভালো ছিলাম। তখন আবার আস্তে আস্তে উন্নত করলাম, আর একটু বড় করলাম, বলবাড়ি আরও বড় করলাম কইরা। তারপরে আমি সদরঘাট গ্রেডওয়াল মার্কেট ওখানে বিক্রি করছি, টার্মিনালে বিক্রি করছি, তারপর পাওয়ার হাউস বিক্রি করছি, তারপর যে ইয়াতে এই যে পোস্তখোলা ব্রিজের ওখানে বিক্রি করছি। তারপরে আমি ক্যান্টনমেন্ট পর্যন্ত গেছি। আবার বিভিন্ন জায়গা দিয়ে মনে করেন যখন নাম হয়ে গেল, আমার ছবি আছে 2010 সালে। 2010 সালে আমার ছবি আছে মনে করেন এই পেপারের ছবি দিছিল, তাই ওই ছবিও আমার কাছে আছে অবশ্য। ছবিটা আমি নিয়ে আইছি। তাই যখন মনে করেন কোনো সমস্যা হয় তখন আর কি এই যে এটা হচ্ছে 2010 সালে। 2010 সালে কি মানে বিক্রি করছেন যখন? হ্যাঁ, যখন মুড়িটা যখন রানিং হয়ে গেছে তখন 2010 সালে সাংবাদিকরা আইসা এই ছবিটাকে তুলছে।
ঝালমুড়ি এত যে ফেমাস, এইটার ভিতরে কি কি দেন এমন? এটার ভিতরে আছে এলাইচ, দারচিনি, গোলমরিচ, জতি, জায়ফল, আদা, রসুন, তারপরে পেঁয়াজ, মরিচ, তারপরে সরিষার তেল, তারপরে বাদাম, সরিষা, বিভিন্ন আইটেমের এগুলোরে তৈরি করিয়া তারপরে মনে করেন আমি বাসায় বইয়া ওইটার ভিজেই রাখি। ভিজেই রাখার পরে আমি দোকান শেষ করে বাসায় রাত্রে যাই। রাত্রে তখন সবাই ঘুমিয়ে থাকে, তখন নির্জুম রাত্রে আমি একা একা বসে বসে এগুলোরে পাড়ায় ফিনিশ করি, মানে বাইটা তারপরে মশলাগুলো তৈরি করি। তৈরি করে তারপরে ঘুমনি পাকাই, তারপর মশলা পাকাই, তারপরে মনে করেন আমি নিজে দুটো ভাত পাকাই। ভাত পাকাইয়া তারপরে মনে করেন একটু মরিচ ভর্তা করলাম, নাহলে আলু ভর্তা করলাম, নাহলে ডিম ভাজি করলাম। আমি একা মানুষ তো বাসায়, এই জন্য তাই খাওয়া দাওয়া করে তখন দেখি রাত 4টা বাজে। তো 4টা বাজে পরে আবার মনে করেন 1 ঘন্টা ঘুমাই। 1 ঘন্টা ঘুমের পর আবার 5টা বাজে উঠি। 5টা বাজে উঠে ফজরের নামাজ পড়িয়া তারপরে দোকানপাটের মাল জিনিস গুছাইয়া তারপরে যাই শ্যামবাজার। শ্যামবাজার আনি, শ্যামবাজার থেকে আনি পুদিনা পাতা, তারপরে লেবু, তারপর পেঁয়াজ, শসা, এটি নিয়ে তারপরে যাই সূত্রপুর থেকে চানাচুর, মুড়ি, তারপরে ঠোঙ্গা, এটি নিয়ে তারপর রিক্সা করে লক্ষ্মীবাজার আসি। লক্ষ্মীবাজার আইসা তারপরে মাল তুই আবার বাসায় যাইয়া দোকান গুছাইয়া গোসল কইরা তারপর দোকান সাজাইয়া তারপর নিজে ড্রেস পইরা তারপর আমাদের অনেক দ্রুতভাবে আসি। আস্তে আস্তে মনে করেন এই দেখি কাস্টমার 2-4-5 জন দাঁড়ানো আছে। তখন কাস্টমার বলে এত দেরি করলেন কেন? অনেক মহিলারা বলে এত দেরি করলেন কেন? তখন আমি বলি দেখেন আমি তো একলা মানুষ, পাকশাক করতে হয়, তারপর বাজার সদা করতে হয়, গুছাইতে হয়। আমি একলা মানুষ, তো এই জন্য একটু দেরি হয়ে গেছে। তখন তারা আর কি বলো যে স্কুল ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি দেন, বাচ্চা আনতে হবে। তখন তারা আবার তাদেরকে আবার তাড়াতাড়ি দোকান গুছাইয়া তাদেরকে আবার মুড়ি দেয়। মুড়িটা খাইয়ে তারা আবার স্কুলে বাচ্চা আনতে যায়। তখন বাচ্চা আইনা পরে আলাদা বাচ্চাদেরকে খাওয়ায়। বাচ্চাদেরকে খাওয়ানোর পরে আলাদা তারা বাসায় চলে যায়। আমি এভাবে আস্তে আস্তে আমি বিক্রি করতে থাকি। আচ্ছা ভাই, আপনি মূলত এখানে বসেন কটা থেকে? এখানে সকাল 9:30 থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত টাইম দিয়েছিলাম। তো এখন মনে করেন মার্কেট তো সন্ধ্যা 7টা পরে মার্কেটে সদরঘাট গ্রেড ওয়াল মার্কেটের সামনে 7:30 থেকে শুরু করে রাইতে 12:30 1টা পর্যন্ত। আর বৃহস্পতিবার যখন দোকানদারি করি তখন মনে করেন শুক্রবার দোকান করি না, বৃহস্পতিবার রাইতে 2টা 3টা পর্যন্ত লাস্ট টাইম। তারপর যদি মাল থাকে 4টে পর্যন্ত বিক্রি করি, আর মাল না থাকলে 2টার ভিতরে বা 1টা ভিতরে শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে আবার বাসায় চলে পড়ি। আচ্ছা ভাই, আমরা যেটুকু জানি যে আপনার কাছ থেকে এই চানাচুর খাওয়ার জন্য, এই চানাচুর খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। কী ধরনের লোক আসে? মনে করেন আমার হাতের মুড়ি মনে করেন র্যাব প্রশাসক খাইছে, সদরঘাট বইয়া র্যাবের লোকে মুড়ি খাইছে, সেনাবাহিনীর লোকেও মুড়ি খাইছে বিটিও বাগের সামনে বৈশা। তারপরে পুলিশ ডিপার্টমেন্টের যে লোক আছে তারাও আমার হাতের মুড়ি মনে করেন মোটামুটিভাবে না খেলে ভালো লাগে না। বলে পাগলা তোমার মুড়ি না খাইলে কেমন যেন আমার ভালো লাগে না। তখন তারা আইসে বলে 10 টাকার মুড়ি দাও, 5 টাকার মুড়ি দাও। হ্যাঁ, টাকা রাখতে চাই না অবশ্য, কারণ তারা প্রশাসকের লোক, এই জন্য তারা জোর করে টাকা দিয়ে রাখে। দাও বেটা, তুই গরিব মানুষ, তুই 5 টাকা পাইলে তোর 2 টাকা লাভ হবে, তা তুই টাকা রাখবি না। তখন আমি টাকা রাখে তাদেরকে মুড়ি দিই। তোর মুড়িটা একমাত্র এই রোডের ভিতরে খাই, এছাড়া আমরা কোনো জায়গায় দিয়ে কোনো মুড়ি খাই না। আমার কাছ থেকে মুড়ি খান মানে বুঝলাম না। তুই পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর তোর খাওয়া ভালো, তোর পাকশাক ভালো, সব দিক দিয়েই তোর ভালো। স্কুল কলেজের মেয়ে ছেলেরা খায়, পেপারে ছবি দেয়, তারপর ফেসবুকে ছবি দেয়, ইন্টারনেটে ছবি দেয়, তুই বেটা ফেমাস হয়ে গেছো। এই জন্য তোর হাতের মুড়ি খাই, পরিষ্কার পরিচ্ছন্নর জন্য। কি এই মুড়ি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি কিছু মানে আমার বাবা মারা যাওয়ার পরে আমি কিছু দেনা পাওনা ছিলাম, বাবার কিছু দেনা পাওনা ছিল, ওই দেনাটা শোধ করছি। শোধ করার পরে আমিও কিছু দেনা পাওনা হয়েছিলাম, জায়গা নিয়ে কেস মামলা ছিল, ওটি সারলাম, এই বিক্রি করলাম। আর ওদিকে কেস মামলা চালাইয়া আমার বাড়িটা দখল করলাম। অন্য মানুষ বাড়ি দখল করতে চাইছিল। আমার বাড়িটার ভিতরে 110 কাঠা জায়গা, পুরো বাড়িটার ভিতরে। তো ওটি আত্মীয় স্বজন যারা পাইতো, বাবা মারা যাওয়ার 6 মাস পরে তারা চতুর্দিক দিয়ে আইসে বিক্রি করে যাইব। তখন মনে করছে যে আমার কাছে টাকা নাই, আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নাই। তখন আমি এখান থেকে ব্যাংকের থেকে লোন নিয়ে তারপরে ওদেরকে টাকা দিয়া তারপরে জায়গার দলিল করলাম। এখন আমার বর্তমানে 110 কাঠা জায়গা আমার একটা বাড়ির ভিতরে। তা আমার ভাই আছে, ছোট ভাই আছে, মা আছে, আমার ওয়াইফ আছে, বাচ্চারা আছে, এরা বাড়িতে থাকে। আর আমি বছরে 2 বার যাই, 6 মাস পর ঈদে কোরবানিতে যাই। আর মাঝে সাথে যদি মনে করেন যদি তারা যদি কল করে বা যদি কোনো একটা সমস্যা হয়ে থাকে বাড়ির ভিতরে, তাহলে যাই, নাইলে আসা যায় না। আমি 24 ঘন্টা আমার ব্যবসা নিয়ে আমি গবেষণা করি যে কীভাবে জিনিসটা তৈরি করলে ভালো হবে, কিভাবে খাওয়াইলে বাচ্চারা আমার ভালো করব, কিভাবে আমার উন্নত হবে।
আমি এইটা নিয়ে সবসময় গবেষণা করি। আমার অন্য আউট কোনো দিক দিয়ে কোনো নেশা নজর নাই। হ্যাঁ, আমার নেশা আছে, সামান্য একটু পান খাই। আর মনে করেন আমার বেশিরভাগে দুটো পান্তা ভাত, একটু আলু ভর্তা, একটা মরিচ পোড়া, একটা পেঁয়াজ, এইটা হলে আমার যথেষ্ট। আমি মাছ মাংসটি পছন্দ করি না। আর মাছ মাংস পছন্দ করলে বা কি আমার পাকাই দেবো? আমার ঘরে তো আমি একা, আমার ঘরে তো আর লোকজন নাই। এই জন্য আমি নিজে যতটুকু সম্ভাল অতটুকুভাবে আমি তৈরি করে খাই। সকালবেলা আধা কেজি চালে ভাত পাকাই, 3 ভাগ করি, 1 ভাগ খাই সকালবেলা, আর 1 ভাগ দুপুরের সময় লই, ওইটা দুপুরে খাই, আর 1 ভাগ রাত্রে যাই পানি দিয়ে রেখে দেই। ওটা রাত্রে যেটা ডিম বেজে খাইলাম বা একটা আলু সেদ্ধ করে ভর্তা করে খাইলাম। আমার হাতের মুড়ির থেকে সকল স্কুল কলেজের মেয়ে ছেলেরা আমি চাই সবাই খাও, ভালো হোক। আর আমি দোয়া করি সবাইরে যে সবার লেখাপড়া যেন আল্লাহর রহমতে খুব ভালো হয়, তারা যেন পরীক্ষায় পাস করতে পারে, লেখাপড়া ভালো করতে পারে। কারণ বাবা মা একটা ছেলে ছোটোবেলা থেকে পাইলে বসে ডাঙ্গর করে তারপরে মনে করেন লেখাপড়া করায়, এটা তো বাবা মার ভবিষ্যতের জন্য। এখন বাবা মা যদি অনেক কষ্ট করে ছেলেটাই ডাঙ্গল করো, লেখাপড়া করলো, তারপর তো ছেলেরা যদি বন্ধু বান্ধবের পাল্লা বেড়ে খারাপ হয়ে যায়, এটা বাবা মার ভাগ্য মনে করেন অনেক খারাপ। আর বাবা মা এটা কারো কাছে বলতে পারবে না। আর এই জন্য বাবা মাকেও বলতে হবে যে আপনারাও ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে আসবেন বা বড় হলে ছেলেদেরকে স্কুলে ছাড়বেন, আপনি একটু খেয়াল করবেন যে আমার ছেলে কারোর সাথে ঝগড়া করলো কিনা, কারোর সাথে কোনো বিরোধ করলো কিনা, ঠিকমতো স্কুলে গেল কিনা, লেখাপড়া করলো কিনা, কোচিংয়ে গেল কিনা, সে ঠিকমতো বাসায় ফেললো কিনা, কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারলো কিনা, এটাও সকল বাবা মার খেয়াল রাখতে হবে। আমি অনেক সময় দেখি এখানে ছোট ছোট ছেলেরা মারামারি করে, বড় ছেলেরা মারামারি করে। আমি তখন সামনে যাইয়ে পড়লে 2 হাত যখন আমি জাগাই, তখন তারা আমার দিকে তাকাইয়ে তখন সরিয়ে দেয়, তখন আর মারামারি করে না। তখন আমি বলি বাবা মারামারি করে কী লাভ? মাস্টার কি এটি শিখাইছে তোমাদেরকে? তোমরা মারামারি করবা কেন? বন্ধু বান্ধব একভাবে থাকবা, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তোমরা হাঁটবা চলবা, হ্যাঁ লেখাপড়া করবা, তোমার বাবা মার ভবিষ্যৎ, তোমরা মারামারি করবা না। এটা বললে তারা খুশি হইয়া তারপর তারা চলে যায়। আচ্ছা, আপনাদের সকালে ব্যবসা করতে বসেন, মূলত আপনার চালান কত নিয়ে বসেন? আমি সকালবেলা যখন আসি বাসার থেকে দোকান গুছাইয়া, তখন আমার আজকের চালান হলে যায় আপনার 3200 টাকা, 3200 টাকা চালান। এই 3200 টাকা মনে করেন মালের দাম বেশি, এই জন্য এই 3200 টাকা আমার বিক্রি করতে হবে। বিক্রি করে চালান উঠাইয়া তারপর যারা মনে করেন যদি আমার 500 টাকা লাভ থাকে, ওই 500 টাকাই আমার। যদি 1000 থাকে, ওই 1000 টাকাই আমার। আর যদি 200 টাকা থাকে, আর যদি নাও থাকে, তাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। থাকলেও আমার সই, না থাকলেও কিন্তু আমার চালান উঠাইতে হবে। কারণ আজকের চালান উঠাইয়া আবার কালকের এই চালানটাকে দিয়ে মাল কিনুম, এইভাবে মনে করেন 1 সপ্তাহ চালান খাটাইয়া সপ্তাহ শেষে হিসাব করুম, যা হয় মনে করেন ওইটা দিয়ে মাল জিনিস কেনার পরে 1 সপ্তাহ বাজার করার পরে যদি 2000 থাকে, ওই 2000 আমার। আর যদি 1500 থাকে, ওইটাও আমার। এভাবে মনে করেন আমি ব্যবসা বাণিজ্য মানে মোটামুটিভাবে আল্লাহর রহমতে চালাইতেছি। মূলত আপনি যে ব্যবসা তো করতেছেন অনেক দিন ধরে, কীরকম লাভ হয় নাকি? হ্যাঁ, মোটামুটি ব্যবসা এমন একটা জিনিস, আর ব্যবসা মনে করেন সবাই করতে পারে না। এখানে মনে করেন স্কুল কলেজের বাচ্চারা, আমি যদি 5 টাকার মুড়িতে মনে করেন আমি যদি 1 টাকা লাভ করি, বাচ্চারা আসবে না। কারণ এখন 70 টাকা মুড়ির কেজি, সব জিনিসের দাম বাড়তি। তা আমি যদি 5 টাকার মুড়ি যদি 1 টাকা লাভ করি, তাহলে বাচ্চারা কী খাবে? তাহলে আমি চিন্তা করলাম 5 টাকার মধ্যে আমি 8 আনা 4 আনা লাভ করি, আমার লাভের দরকার নাই, যাতে আমার বেশি কাস্টমার হয়, বেশি বাচ্চারা হয়। অনেক সময় বাচ্চারা দূরের থেকে এই ছোটো ছোটো বাচ্চারা এসে বলে, আঙ্কেল আপনার মুড়ি না খেয়ে বাসায় যাবই না? আম্মু আমাকে টাইনে নিয়ে যায় বাসায়, আমি যাইতেছি না, আমি আম্মুর হাত ধরে টাইনে নিয়ে আসছি। তখন গার্জিয়ানরা বলে যে হ্যাঁ তোমার মুড়ি এত সুন্দর, তুমি তো ফেমাস হয়ে গেছো বাচ্চাদের কাছে, কী দিয়ে তৈরি করো এত সুন্দর মুড়ি, কেন কীভাবে বানাও? তখন আমি বলে দেখেন, সলিড জিনিস যদি দুনিয়ার ভিতরে না থাকতো, তাহলে দুনিয়া থাকতো না। কিছু কিছু জিনিস আছে মনে করেন ফুটপাতে এখনও সলিড পাওয়া যায়। আর আমার এখানে যা আছে মনে করেন সকালবেলা তৈরি করি, রাত্র 11টার ভিতরে শেষ করি, আবার সকালে তৈরি রাত্র 11টার ভিতরে শেষ করি। এর ভিতরে কোনো বাসি পচা খাবার আমি বাচ্চাদেরকে খাওয়াই না। যেটা মনে করি এটা খাওয়ানো যাবে না, ওটা আমি ফালাই দিই, ওটা আমি বাচ্চাদেরকে খাওয়াই না। কারণ বাচ্চাদের মনে করেন খাই যদি কোনো সমস্যা হয়ে গেল, তাহলে রিস্কটা আমারই হইতে হবে। আর রিস্ক আমার হইল না, আল্লাহ পাক দেখছে যে বাচ্চাটার অসুস্থ এই জিনিসটা খাইয়া, তাহলে এটা হিসাব মনে করেন কিয়ামতের মধ্যে আমার দিতেই হবে আল্লাহর কাছে। সেই জন্য ওই হিসাব কইরা, মৃত্যুর হিসাব কইরা, বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া হিসাব কইরা তারপরে আমি এই জিনিসটা সলিডভাবে খাওয়াই, যাতে বাচ্চাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আর বাচ্চারা যেভাবে চাই এইভাবে, আঙ্কেল দুটো চানাচু দেন, চানাচু দিয়ে আবার বাচ্চারা হাতে কোণে আবার যে এইভাবে লয়ে খায়, হাসে, হ্যাঁ দেখছো আঙ্কেল কিছু বলে না। তখন আমি চিন্তা করি, দেখো একটু চানাচুলে কত খুশি বাচ্চারা। আর অন্য সব মুড়িওয়ালার হলে তো একটু মুড়ি সাদা মুড়ি ধরতেও দেয় না।
আমি বলি তোমরা খাও, তোমাদের টাকার মাল কিনা তোমরাই খাও, আমার এখানে কিছু না, আমার শুধু আমি। তোমরা যদি চাইলে না না লাভ দাও, ওইটা দিয়ে আমি অনেক কিছু করতে পারি। আপনি বললেন যে আপনি চলচ্চিত্র অভিনয় করেছেন এবং গানও গাইতেন শুনলাম, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটা গান গাইতেন। একটা খায়রুল সুন্দরী ছবি দেখছি, ওই খায়রুল সুন্দরী ছবির আমি কিছু সামান্য কিছু গান গাই শোনাই। খায়রুল তোর লম্বা মাথার কেশ, শিরল দাঁতে হাসি দিয়া পাগল কলি দেশ। খায়রুল খায়রুল তোর লম্বা মাথার কেশ, শিরল দাঁতে হাসি দিয়া পাগল কলি দেশ। খায়রুল তোর হাত দুখানায় কাছের চুরি কলসি নিয়া কাকে, কোমরের ফিতা দোলে দোলে হেলে ডুলে। খায়রুল তোর লম্বা মাথার কেশ, শিরল দাঁতে হাসি দিয়া পাগল কলি দেশ। খায়রুল তোর ফুল কলির ঝুমকারি তার কানেতে দলে, তোর লতার মতো অঙ্গজি তার বাতাসিতে দোলে। খায়রুল তোর লম্বা মাথার কেশ, শিরল দাঁতে হাসি দিয়া পাগল কলি দেশ। খায়রুল তোর ফুল কলির ঝুমকারি তার কানেতে দলে, তোর ফুল কলির ঝুমকারি তার কানেতে দলে, তোর লতার মতো অঙ্গটা তোর বাতাসেতে দোলে। খায়রুল তোর লম্বা মাথার কেশ, শিরল দাঁতে হাসি দিয়া পাগল কলি দেশ। খায়রুল আমি জানি আপনি ভালো বাঁশি বাজাতে পারেন, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বাঁশি বাজাতেন। আমি একটা হিন্দি ছবি গাই, যদি কেউ বলতে পারে যে এইটা কোন গান, কোন এটা কোন গান, কোন ছবির গান, ছবির নাম বলতে হবে না, যে আমি বলবো এই গানটা বাঁশিতে উঠামু, দর্শক নাম বলে দেবো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের যে সময় দিয়েছেন, আপনি ব্যস্ত মানুষ এবং পুরান ঢাকার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুড়ি বিক্রেতা আপনি, আমরা যেটুকু জানি, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। চ্যালেঞ্জ 69-এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আর আমি সবসময় যেন দোয়া করি যে চ্যালেঞ্জ 69 সারা জীবনের জন্য জানি এভাবেই থাকে, এদের জানি আরও উন্নত হয়। এই সাংবাদিক ভাইদেরকে দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।